সালটা ১৯১১। পৃথিবীর অন্যতম দুর্গম আর প্রাণঘাতী বরফে ঢাকা অঞ্চল দক্ষিণ মেরু জয়ের জন্য দুটো অভিযাত্রী দল যাত্রা শুরু করল। চরম একটা পরিস্থিতি যাকে বলে আর কি। একদম। আবহাওয়া একই, দূরত্বও একই। তাদের যাত্রাপথের প্রতিটা বাঁকেই কিন্তু বিপদ লুকিয়েছিল। ধরুন হিমাঙ্কে নিচে তাপমাত্রা, ভয়ঙ্কর তুষারঝড় আর বড় বড় খাদ। হ্যাঁ, সাধারণ কোনো মানুষের পক্ষে ওই পরিস্থিতি সামাল দেওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ঠিক, কিন্তু এই একই পরিস্থিতি মোকাবেলা করে একটা দল শুধু সফলভাবেই ফিরে এলো না, তাদের যাত্রা ইতিহাসে অমর হয়ে রইল। আর অন্যটি দুর্ভাগ্যজনকভাবে তারা বরফের বুকেই মর্মান্তিকভাবে প্রাণ হারালো। ব্যবসার জগতেও কিন্তু ঠিক এই একই জিনিস ঘটে। হ্যাঁ, আর ঠিক এই ব্যাপারটা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। একই রকম অর্থনৈতিক দুর্যোগ, একই বাজারের অবস্থা, এসবের মধ্যে কিছু কোম্পানি টিকে গিয়ে অভাবনীয় সাফল্য পায় আর অন্যগুলো স্রেফ হারিয়ে যায়। রাইট। জিম কলিন্স আর মর্টন টি হ্যানসনের লেখা গ্রেট বাই চয়েস বইটার মূল ভিত্তিই হচ্ছে এই রহস্যের সমাধান খোঁজা। তারা টানা ৯ বছর ধরে বিশাল একটা গবেষণা করেছেন আর খুঁজে বের করেছেন চরম বিশৃঙ্খলার মাঝেও টিকে থাকার আর বিজয়ী হওয়ার সূত্র। এবং এই গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে এর বৈজ্ঞানিক পদ্ধতি। লেখকরা শুধু সফল কোম্পানিগুলোকে বেছে নিয়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ হননি। তারা ডেটা নিয়ে কাজ করেছেন। একদম। তারা এমন কোম্পানিগুলোকে খুঁজে বের করেছেন যারা তাদের সমসাময়িক অন্যান্য সাধারণ কোম্পানির তুলনায় ধরুন চরম কঠিন বা সংকটময় সময়েও অন্তত 10 গুণ বেশি ভালো পারফর্ম করেছে। আর এই 10 গুণ বেশি পারফর্ম করার কারণেই তো তাদের নাম দেওয়া হয়েছে 10x কোম্পানি বা 10x কোম্পানিজ, তাই না? ঠিক তাই। আর তাদের সাফল্যের পরিমাপটা কিন্তু কোনো সাধারণ সাফল্য নয়। অন্তত 15 বছর ধরে তারা নিজেদের ইন্ডাস্ট্রির সূচককে এই 10 গুণ ব্যবধানে পেছনে ফেলেছে। এই 10 গুণ ব্যবধানটা কিন্তু স্বাভাবিক কোনো বাজারে নিয়মে হওয়ার কথা নয়। সাধারণ মানুষ ধরে নেয় যে এই ধরনের চরম সাফল্যের পেছনে হয়তো রাতারাতি বদলে দেওয়ার মতো কোনো জাদুকরী উদ্ভাবন আছে। হ্যাঁ, অথবা ভাবে যে এমন কোনো দূরদর্শী নেতা আছেন যিনি ভবিষ্যৎ দেখতে পান। কিন্তু বাস্তবে কি তাই? ঠিক এই জায়গাটিতেই বইটির গবেষণা একটা প্রচলিত ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। আচ্ছা। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে এই 10x সাফল্য কোনো জাদুকরী উদ্ভাবন, ভবিষ্যৎ দেখার ক্ষমতা বা স্রেফ ভাগ্যের জোরে আসেনি। যাদের সাথে তাদের তুলনা করা হয়েছে, অর্থাৎ ওই একই ইন্ডাস্ট্রিতে থাকা অন্য কোম্পানিগুলোর চেয়ে তাদের উদ্ভাবনী ক্ষমতা কোনো অংশেই বেশি ছিল না? না, একদমই না। অন্যদের উদ্ভাবনী ক্ষমতা কোনো অংশেই কম ছিল না। আসল পার্থক্যটা লুকিয়ে আছে সুনির্দিষ্ট শৃঙ্খলা, আগে থেকে নেওয়া প্রস্তুতি আর পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেদের সিদ্ধান্তের উপর অবিচল থাকার মধ্যে। কিন্তু বাস্তবের দিকে তাকালে তো মনে হয় ভাগ্য অনেক বড় একটা নিয়ামক। এই কোম্পানিগুলোর জীবনে কি ভাগ্য সত্যি কোনো ভূমিকা পালন করে না? ভাগ্যের ভূমিকা তো অবশ্যই আছে। ধরুন একটা নির্দিষ্ট সময়ে একটা নতুন প্রযুক্তির উত্থান হলো, আরেকটা কোম্পানি ঠিক সেই সময়েই বাজারে প্রবেশ করল। এটাকে তো এক ধরনের লাকি ব্রেক বা ভালো ভাগ্যই বলতে হয়, তাই না? হ্যাঁ, ভাগ্য যে একদমই নেই তা কিন্তু নয়। আর এখানেই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধারণা, রিটার্ন অন লাক বা ভাগ্যের প্রতিদানের বিষয়টা চলে আসে। রিটার্ন অন লাক ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলবেন? গবেষকরা প্রতিটি কোম্পানির ইতিহাসের পাতা ঘেঁটে তাদের জীবনে আসা ভাগ্যের ঘটনাগুলো, তা ভালো হোক বা খারাপ, আক্ষরিক অর্থে গণনা করেছেন। আচ্ছা, কটা লাকি ইভেন্ট আর কটা আনলাকি ইভেন্ট ঘটেছে সেটা গুনেছেন? একদম। আর ফলাফলটা বেশ অবাক করার মতো। 10x কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভালো ভাগ্য বা কম খারাপ ভাগ্যের শিকার হয়নি। তার ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য দুটোই সফল এবং অসফল কোম্পানির দোরগোড়ায় সমানভাবেই করা নেড়েছে। একদম তাই। পার্থক্যটা তৈরি হয়েছে সেই ভাগ্যের প্রতি তাদের রিয়াকশন বা প্রতিক্রিয়ায়। যখন একটা ভালো সুযোগ বা ভালো ভাগ্য সামনে এসেছে, 10x কোম্পানিগুলো সেটার শতভাগ সদ্ব্যবহার করেছে। তারা সুযোগটাকে এমনভাবে কাজে লাগিয়েছে যাতে সেখান থেকে সর্বোচ্চ প্রতিদান বা রিটার্ন আদায় করা যায়। আর খারাপ ভাগ্য এলে? অন্যদিকে যখন খারাপ ভাগ্য বা দুর্দিন এসেছে, তখন তারা সেই পরিস্থিতিটা সামাল দিয়ে কোনো মতে নিজেদের টিকিয়ে রেখেছে।
ব্যাপারটা অনেকটা তাসের খেলার মতো মনে হচ্ছে। তাসের খেলা? হ্যাঁ, মানে ধরুন একটা টুর্নামেন্টে যখন অনেক খেলোয়াড় তাস নিয়ে বসে, তখন তো সবার হাতেই ভালো বা খারাপ তাস আসতে পারে। কোন তাস হাতে আসবে তার উপর তো কারো কোনো কন্ট্রোল নেই। তা তো বটেই। কিন্তু দিন শেষে জয় পরাজয় নির্ভর করে কে কতটা বুদ্ধিমত্তার সাথে নিজের হাতের তাসগুলো খেলছে তার উপর। খারাপ তাস পেলেও মাথা ঠান্ডা রেখে গেমটা বাঁচিয়ে রাখা আর ভালো তাস পেলে পুরোপুরি বাজিমাত করে দেওয়াই হলো আসল কৌশল। এই উপমাটা পুরোপুরি মিলে যায়। মানে 10X কোম্পানিগুলো ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ বসানোর চেষ্টাই করে না, তারা ভাগ্যের প্রতি নিজেদের প্রতিক্রিয়াটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কোনো বাস্তব উদাহরণ আছে এর? যেমন ধরুন ৯০-এর দশকের শুরুতে ইন্টেল আর AMDর প্রতিযোগিতা। উভয়ের সামনেই পার্সোনাল কম্পিউটারের বিপ্লব একটা বিশাল ভালো ভাগ্য হিসেবে এসেছিল। কিন্তু ইন্টেল সেই সুযোগটাকে যেভাবে কাজে লাগিয়ে নিজেদের রিটার্ন অন লাক সর্বোচ্চ করেছিল, অন্যরা কিন্তু তা পারেনি। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে খারাপ তাস পেলেও গেম বাঁচিয়ে রাখার প্রসঙ্গ এলো, এখান থেকে একটা কৌশলগত প্রশ্ন জাগে আমার মনে। কি প্রশ্ন? তারা এটা করে কিভাবে? কারণ একটা খারাপ সময় যখন আসে, তখন তো পুরো বাজারেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই কোম্পানিগুলো কি আগে থেকেই কোনো বিশেষ প্রস্তুতি নিয়ে রাখে? হ্যাঁ, এবং এই প্রস্তুতির মূলে রয়েছে প্রোডাক্টিভ প্যারানয়া নামের একটা মানসিকতা। প্রোডাক্টিভ প্যারানয়া। হ্যাঁ, এই কোম্পানিগুলোর শীর্ষস্থানীয় নেতারা সবসময় ভেতরে ভেতরে এক ধরনের ভয় বা উদ্বেগ নিয়ে চলেন। তারা সবসময় ধরে নেন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে সবচেয়ে খারাপ রূপ নিতে পারে। কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, সবসময় সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকার এই যে মানসিকতা, এটা কি কোম্পানির স্বাভাবিক কাজের গতি কমিয়ে দেয় না? সাধারণ দৃষ্টিতে এটা একটা নেতিবাচক দিক মনে হতে পারে। মানে আধুনিক ব্যবসা তো বলে ঝুঁকি নেওয়ার কথা, দ্রুত বড় হওয়ার কথা। ভয়ের মধ্যে থাকলে তো মানুষ কোনো নতুন পদক্ষেপই নিতে চাইবে না। ওয়াল স্ট্রিটও তো সাধারণত অতিরিক্ত সাবধানী কোম্পানিগুলোকে পছন্দ করে না। করে না, কিন্তু এখানেই প্যারানয়ার আগে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল শব্দটা জুড়ে দেওয়া হয়েছে। এই ভয়টা তাদের পঙ্গু করে দেয় না, বরং তাদের বাস্তবসম্মতভাবে প্রস্তুত করে। আচ্ছা, কিভাবে প্রস্তুত করে? এর সবচেয়ে বড় উদাহরণ হল তাদের ব্যালেন্স শিট বা আর্থিক হিসাব। 10X কোম্পানিগুলো তাদের সমসাময়িক অন্য কোম্পানিগুলোর তুলনায় সাধারণত ৩ থেকে ১০ গুণ বেশি নগদ অর্থ বা ক্যাশ রিজার্ভস সেফটি বাফার হিসাবে মজুদ রাখে। ৩ থেকে ১০ গুণ বেশি নগদ অর্থ? এর মানে তো তারা এই বিশাল পরিমাণ অর্থ কোথাও বিনিয়োগ না করে স্রেফ অলসভাবে ফেলে রাখছে। কোনো ইনভেস্টর তো এটা সহজে মেনে নিতে চাইবে না। হয়তো চাইবে না, কিন্তু যখন ২০০১ সালের 9/11 বা ২০০৮ সালের মতো চরম অর্থনৈতিক ধস নামে, তখনই অলস অর্থই তাদের ত্রাতা হয়ে দাঁড়ায়। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কথা মনে পড়ছে আমার। ঠিক ধরেছেন, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কথাই ধরা যাক। 9/11-এর পর যখন পুরো আমেরিকার এভিয়েশন ইন্ডাস্ট্রি থমকে গিয়েছিল, অন্যান্য এয়ারলাইন্সগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে কর্মী ছাঁটাই করছিল। কারণ তাদের হাতে কোনো ক্যাশ ছিল না। একদম। কিন্তু সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কাছে এত বিশাল পরিমাণ নগদ অর্থ জমানো ছিল যে তারা শুধু কর্মী ছাঁটাই থেকেই বিরত থাকেনি, বরং ওই চরম সংকটের সময়ও তারা মুনাফা অর্জন করেছিল। ওয়াও! তার মানে এই পূর্বপ্রস্তুতি মূলত তাদের এক ধরনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়। রাইট। যখন জানা থাকে যে ব্যাংকে পর্যাপ্ত নগদ অর্থ আছে আর যে কোনো চরম বিপর্যয়ও কোম্পানি অন্তত কয়েক বছর টিকে থাকতে পারবে, তখন আসলে ভয়টা আর থাকে না। তখন তারা মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক তাই। আর এই মানসিক শান্তি এবং স্থিতিশীলতাই হচ্ছে তাদের দ্বিতীয় মূল কৌশল, মানে ফ্যানাটিক ডিসিপ্লিন বা চরম শৃঙ্খলার ভিত্তি। ফ্যানাটিক ডিসিপ্লিন নামটা বেশ কড়া। হ্যাঁ, কারণ বাইরের পৃথিবীতে যখন চরম বিশৃঙ্খলা চলছে, চারপাশের অবস্থা যতই বদলাক না কেন, 10X কোম্পানিগুলো কোনোভাবেই আবেগতাড়িত হয় না। সম্পূর্ণ যুক্তি দিয়ে কঠোর শৃঙ্খলার সাথে তারা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আচ্ছা, এই যে ভয়ের কারণে অতিরিক্ত ক্যাশ জমিয়ে রাখা বা আগে থেকে পরিকল্পনা করা, এটা তো গেল পেছনের দিকের প্রস্তুতি। হ্যাঁ, এই দৈনন্দিন বাস্তবায়নে সবচেয়ে নিখুঁত কৌশলটি হল 20 মাইল মার্চ বা 20 মাইল হাঁটার নীতি। 20 মাইল মার্চ? হ্যাঁ, শুরুতেই যে দক্ষিণ মেরু অভিযানের কথা বলা হলো না, এই কৌশলটা বোঝার জন্য ওই গল্পে একটু ফিরে যেতে হবে আমাদের। আচ্ছা, রোয়াল্ড আমুন্ডসেন আর রবার্ট স্কটের সেই গল্পটা। ঠিক।
আমুন্ডসেন, যিনি সফল হয়েছিলেন, তিনি তার দলের জন্য একটা কঠোর নিয়ম বেঁধে দিয়েছিলেন। আবহাওয়া যতই খারাপ হোক আর যতই ভালো হোক, তারা প্রতিদিন ঠিক 15 থেকে 20 মাইল পথ পাড়ি দেবেন। মানে যেদিন ভয়ঙ্কর তুষারঝড় সেদিনও তারা তাঁবুতে বসে না থেকে ওই 20 মাইল এগোবেন। হ্যাঁ, চরম প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের এই ন্যূনতম লক্ষ্য পূরণ করতেন। এটা হলো 20 মাইল মার্চের লোয়ার বাউন্ড বা নিচের দিকের সীমা। আর ওপরের দিকের সীমাটা কি? এর চেয়েও চমকপ্রদ হলো এর আপার বাউন্ডটা। যেদিন আবহাওয়া চমৎকার, রোদ ঝলমল করছে, চাইলে হয়তো 40 বা 50 মাইল পথ পাড়ি দেওয়া সম্ভব, সেদিনও আমুন্ডসেন তার দলকে 20 মাইলের বেশি এগোতে দেননি। সত্যি? হ্যাঁ, তিনি তাদের বিশ্রাম নিতে বাধ্য করেছেন, যাতে তাদের শক্তি সঞ্চিত থাকে। ব্যাপারটা একটা লম্বা ম্যারাথন দৌড়ের সাথে দারুণভাবে মিলে যায় কিন্তু। কিভাবে? মানে ধরুন, আবহাওয়া খুব ভালো থাকলেও প্রথম দিকে অতি উৎসাহে খুব জোরে দৌড়ে হাঁপিয়ে গেলে মাঝপথেই তো দম ফুরিয়ে যাবে। আবার হঠাৎ করে ঝড় বৃষ্টি এলেও দৌড় একেবারে থামিয়ে দেয়া যাবে না। একটা নির্দিষ্ট পেস বা গতি ধরে রাখতেই হবে। একদম নিখুঁত উপমা। অন্যদিকে স্কট, যিনি ব্যর্থ হয়েছিলেন, তার দলের কৌশল কি ছিল জানেন? কি ছিল? স্কটের দল ঠিক উল্টো কাজটাই করেছিল। যেদিন আবহাওয়া ভালো থাকত, তারা নিজেদের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত হেঁটে অনেক দূর এগিয়ে যেত। ফলে তারা চরম পরিশ্রান্ত হয়ে পড়ত। আর আবহাওয়া খারাপ হলে? যেদিন আবহাওয়া খারাপ হতো, তারা তাঁবুতে বসে হা হুতাশ করত। ভালো দিনে অতিরিক্ত কাজের চাপে পরিশ্রান্ত দলটা খারাপ দিন আর টিকে থাকা শক্তিই পায়নি। ব্যবসার জগতেও তো ঠিক একই চিত্র দেখা যায়। একটা ভালো অর্থনৈতিক সময়ে অনেক কোম্পানি দ্রুত বড় হতে গিয়ে রাতারাতি 10টা নতুন শাখা খুলতে গিয়ে নিজেদের সামর্থ্যের বাইরে পা ফেলে। ওভার এক্সটেন্ডেড হয়ে যায়। হ্যাঁ, আর পরের বছর যখন অর্থনীতি ধসে পড়ে, তখন ওই অতিরিক্ত শাখাগুলো বা ঋণই তাদের দেউলিয়া হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সাউথওয়েস্ট এয়ারলাইন্স এই 20 মাইল মার্চের একটা ক্লাসিক উদাহরণ। 90-এর দশকে যখন আমেরিকার অর্থনীতি ফুলে ফেপে উঠছিল, তখন আমেরিকার প্রায় 100টি শহর সাউথওয়েস্টকে তাদের শহরে ফ্লাইট চালু করার জন্য অনুরোধ করেছিল। 100টি শহর? হ্যাঁ, সাউথওয়েস্ট চাইলেই তখন হু করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারত, কিন্তু তারা চরম শৃঙ্খলার সাথে সিদ্ধান্ত নেয় যে তারা বছরে মাত্র 4টির বেশি নতুন শহরে ফ্লাইট চালু করবে না। এত বড় একটা সুযোগ তারা ইচ্ছে করে ছেড়ে দিল? কারণ তারা জানত অতিরিক্ত দ্রুত বৃদ্ধি তাদের কোম্পানির কালচার আর সেবার মান নষ্ট করে দেবে। তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে ওভার এক্সটেন্ডেড হতে চায়নি। বুঝতে পারছি। এই যে নিজেদের ওপর নিয়ন্ত্রণ, ভালো সময়েও লোভ সামলে রাখা, এটাই 20 মাইল মার্চের আসল শক্তি। এর পাশাপাশি তারা নিজেদের কাজের জন্য একটা নির্দিষ্ট রেসিপি তৈরি করে, যেটাকে গবেষণায় বলা হয়েছে স্ম্যাক রেসিপি বা SMAC রেসিপি। স্ম্যাক রেসিপি শুনতে বেশ মজার শব্দটা। এই স্ম্যাকের মানে কি আসলে? SMAC বা স্ম্যাক হল 3টি ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ: স্পেসিফিক বা সুনির্দিষ্ট, মেথোডোলজিক্যাল বা সুশৃঙ্খল, এবং কনসিস্টেন্ট বা ধারাবাহিক। আচ্ছা। মানে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কোম্পানিগুলো নিজেদের কাজের এমন কিছু সুনির্দিষ্ট, সুশৃঙ্খল এবং ধারাবাহিক নিয়মনীতি তৈরি করে, যা তারা অক্ষরে অক্ষরে মেনে চলে। সাউথওয়েস্ট এয়ারলাইন্স তাদের প্রথম দিকের দিনগুলোতেই মাত্র 10টি পয়েন্টের একটা স্ম্যাক রেসিপি তৈরি করেছিল। আচ্ছা, এই রেসিপিগুলোর ধরন আসলে কেমন হয়? এগুলো কি খুব জটিল কোনো ব্যবসায়িক মডেল? একেবারেই না। এগুলো খুবই সাধারণ কিন্তু চরম কার্যকরী। যেমন তাদের একটা নিয়ম ছিল, তারা শুধু বোয়িং 737 বা বোয়িং 737 মডেলের বিমানই ব্যবহার করবে, অন্য কোনো মডেল নয়। শুভ একটা নির্দিষ্ট মডেলের বিমান ব্যবহারের পেছনে কি যুক্তি থাকতে পারে? বিভিন্ন রুটের জন্য তো বিভিন্ন সাইজের বিমান লাগার কথা, তাই না? লজিকটা খুব সহজ কিন্তু গভীর। ধরুন, যদি পুরো ফ্লিটে মাত্র এক মডেলের বিমান থাকে, তবে পাইলটদের শুধু একটা ককপিট চালানো শিখতে হয়, মেকানিকদের শুধু একটা ইঞ্জিনের কাজ জানতে হয়। ও রাইট, খুচরা যন্ত্রাংশ বা পার্টস তো যে কোনো বিমানের ক্ষেত্রে অদল বদল করা যায় তখন। একদম। এর ফলে তাদের ট্রেনিং খরচ, মেইনটেনেন্স খরচ এবং সবচেয়ে বড় কথা, বিশৃঙ্খলা অভাবনীয় মাত্রায় কমে যায়। অন্যান্য এয়ারলাইন্সগুলো যেখানে নানা মডেলের বিমান নিয়ে হিমশিম খাচ্ছিল, সেখানে সাউথওয়েস্ট এই একটা নিয়মের কারণে অপারেশনাল দিক থেকে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করে ফেলেছিল। তার মানে তারা শুধু জানেই না যে তাদের প্রতিদিন 20 মাইল হাঁটতে হবে, বরং তারা এটাও জানে যে ঠিক কিভাবে, কোন সুনির্দিষ্ট নিয়মে তারা সেই হাঁটাটা সম্পূর্ণ করবে। হ্যাঁ, ঠিক তাই।
কিন্তু এখানে এসে আরেকটা বড় প্রশ্ন দাঁড়ায় আমার। বলুন। আমরা এতক্ষণ ধরে দেখছি যে এই কোম্পানিগুলো চরম শৃঙ্খলাপরায়ণ। তারা সবসময় খারাপ পরিস্থিতির জন্য নগদ অর্থ জমিয়ে রাখে, নির্দিষ্ট নিয়মের বাইরে এক পাও ফেলে না। যদি একটা কোম্পানি এতটা রক্ষণশীল হয় আর বছরের পর বছর একই নিয়ম মেনে চলে, তবে তারা নতুন কিছু উদ্ভাবন করে কিভাবে? খুব যৌক্তিক প্রশ্ন। কারণ বাজার তো প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে। ব্লকবাস্টারের মতো কোম্পানি তো বদলায়নি দেখেই হারিয়ে গেছে। তাহলে এই 10x কোম্পানিগুলো কি আদৌ কোনো ঝুঁকি নেয়? উদ্ভাবন আর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলাটা তো যে কোনো কোম্পানির জন্যই বাঁচার শর্ত। কিন্তু 10x কোম্পানিগুলো উদ্ভাবনের ক্ষেত্রে অন্ধের মতো ঝাঁপ দেয় না। তারা উদ্ভাবন করে এম্পিরিক্যাল ক্রিয়েটিভিটি বা পরীক্ষামূলক সৃজনশীলতার মাধ্যমে। এম্পিরিক্যাল ক্রিয়েটিভিটি? হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বোঝানোর জন্য বইটিতে দারুণ একটা রূপক ব্যবহার করা হয়েছে। ফায়ার বুলেটস দেন ক্যানন বলস। ফায়ার বুলেটস দেন ক্যানন বলস মানে আগে বুলেট ছোড়ো, তারপর কামান দাগো। ঠিক। এই রূপকটার বাস্তব প্রয়োগটা আসলে কেমন? ধরুন, একটা জাহাজ সাগরে ভাসছে আর দূরে একটা শত্রু জাহাজ দেখা গেল। এখন কেউ যদি তার সবটুকু বারুদ দিয়ে একটা বড় কামানের গোলা বা ক্যানন বল ফায়ার করে আর সেটা যদি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে কি হবে? তার কাছে তো আর কোনো বারুদি অবশিষ্ট থাকবে না। একদম। সাধারণ কোম্পানিগুলো একটা নতুন ট্রেন্ড দেখলেই ঠিক এই কাজটা করে। কোনো পরীক্ষা ছাড়াই তাদের সব মূলধন একটা ধারণার পেছনে ঢেলে দেয়। আর 10x কোম্পানিগুলো তাহলে আগে ছোট গুলি বা বুলেট ছুড়ে পরীক্ষা করে দেখে? হ্যাঁ, বুলেট হলো ছোট ছোট পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। এগুলোতে খরচ কম, ঝুঁকি কম এবং লক্ষ্যভ্রষ্ট হলেও কোম্পানির অস্তিত্ব সংকটে পড়ে না। তারা বিভিন্ন দিকে ছোট ছোট বুলেট ছুড়ে দেখে কোন ধারণাটা আসলেই কাজ করছে। আচ্ছা, তারপর যখন দেখে যে কাজ করছে? যখন তারা বাস্তব প্রমাণ পায় যে কোনো একটা নির্দিষ্ট বুলেট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ঠিক তখনই তারা সেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে তাদের সমস্ত রসদ আর বারুদ জড়ো করে। তার মানে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট ঝুঁকি নিয়ে আগে মাটি পরীক্ষা করে দেখছে। এটা তো সিলিকন ভ্যালির ফেল ফাস্ট মডেলের সাথে বেশ মিলে যায়। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। তারা শুধু ফেল করতেই চায় না, তারা আসলে প্রমাণ খুঁজছে। অ্যাপলের আইপড বা আইটিউনস ইকোসিস্টেমের কথা চিন্তা করলে বিষয়টা খুব পরিষ্কার হয়। অ্যাপল তো রাতারাতি আইফোন নিয়ে বাজারে আসেনি। ঠিক ধরেছেন। অ্যাপল প্রথমে ছোট পরিসরে আইপড রিলিজ করেছিল। তারপর তারা দেখল মানুষ ডিজিটাল মিউজিক কিনছে কিনা। এরপর তারা আইটিউনস স্টোর আনল। এমনকি আইফোন লঞ্চ করার আগে তারা মোটোরোলা ফোনের সাথে যুক্ত হয়ে একটা ছোট্ট বুলেট ফায়ার করেছিল, এটা দেখতে যে ফোনের ভেতরে মিউজিক প্লেয়ার মানুষ কিভাবে ব্যবহার করে। একদম তাই। যখন এই ছোট ছোট বুলেটগুলো থেকে তারা অকাট্য প্রমাণ পেল, ঠিক তখনই তারা আইফোন নামক সেই বিশাল কামানের গোলাটি দাগল, যা পুরো ইন্ডাস্ট্রিকে রাতারাতি বদলে দিয়েছিল। ওয়াও! অন্ধকারে ঢিল না ছুঁড়ে প্রথমে ছোট ছোট গুলি ছুঁড়ে লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিত করা, আর তারপর পুরোপুরি নিশ্চিত হলে মূল কামান দাগা। মানে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচার এর চেয়ে চমৎকার কৌশল আর হতেই পারে না। এতে উদ্ভাবনও হলো, আবার দেউলিয়া হওয়ার ঝুঁকিও থাকল না। তারা ট্রেন্ডের পেছনে ছোটে না, তারা প্রমাণের ওপর ভিত্তি করে পা ফেলে। এবং এই প্রমাণভিত্তিক পদক্ষেপ নেওয়ার কারণেই তারা চরম বিশৃঙ্খলার মধ্যেও এত স্থিতিশীল থাকতে পারে। তারা জানে যে তাদের প্রতিটি বড় পদক্ষেপ আগে থেকেই পরীক্ষিত। একদম। এই পুরো বিষয়গুলো যদি আমরা একটা ক্যানভাসে দাঁড় করাই, তাহলে দেখা যায় যে মহান বা গ্রেট হওয়াটা আসলে কোনো আকস্মিক দুর্ঘটনা বা ভাগ্যের লটারি জেতার মতো কোনো বিষয় নয়। একেবারেই নয়। এটি সুশৃঙ্খল পছন্দ, সতর্ক পরীক্ষা নিরীক্ষা এবং ভবিষ্যতের জন্য সার্বক্ষণিক প্রস্তুতির ফসল। 10x কোম্পানিগুলো প্রমাণ করে দিয়েছে যে বাইরের দুনিয়ার বিশৃঙ্খলা বা অনিশ্চয়তা তো আর আমাদের হাতে নেই। তা তো বটেই। কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝে আমরা কি করব, তা পুরোপুরি আমাদের নিজস্ব পছন্দের ওপর নির্ভর করে। মানে পরিস্থিতি নয়, বরং ধারাবাহিক আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তই হল সাফল্যের আসল চাবিকাঠি। ভাগ্যকে দোষ দেওয়া যাবে না, আবার শুধু একটা জাদুকরী ধারণার ওপর নির্ভর করেও বসে থাকা যাবে না। রাইট। পেছনের ব্যাকআপ হিসেবে প্রোডাক্টিভ প্যারানয়া থেকে ক্যাশ রিজার্ভ রাখতে হবে, আবার সামনের দিকে প্রতিদিন 20 মাইল মার্চের মতো নির্দিষ্ট নিয়মে এগোতে হবে। আর সেই অগ্রযাত্রা হতে হবে স্ম্যাক রেসিপির মতো সুনির্দিষ্ট।
যখনই নতুন কোনো দিকে বাঁক নেওয়ার প্রয়োজন হবে তখন অন্ধের মতো ঝাঁপ না দিয়ে আগে বুলেট ফায়ার করে প্রমাণ সংগ্রহ করতে হবে। চরম বিশৃঙ্খলার মধ্যেও মাথা ঠান্ডা রেখে ফ্যানাটিক ডিসিপ্লিন মেনে চলাই হল এই 10 গুণ সাফল্যের মূল মন্ত্র। একদম ঠিক বলেছেন। তো গ্রেট বাই চয়েস বইয়ের এই বিশদ বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে সাফল্য কোনো পরিস্থিতি বা ভাগ্যের দান নয়, এটি একটি সচেতন পছন্দ বা চয়েস। হ্যাঁ, শৃঙ্খলা এবং প্রস্তুতির মাধ্যমে এই কঠিন পথটি সচেতনভাবেই বেছে নিতে হয়। তাহলে চারপাশে যেসব কোম্পানির বা প্রতিষ্ঠানের বিশাল পতন দেখা যায়, তাকে স্রেফ দুর্ভাগ্য, নাকি ধারাবাহিক শৃঙ্খলার কঠিন পথটি বেছে না নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির কাছে আরামদায়কভাবে আত্মসমর্পণ করার ফলাফল? খুব চিন্তার একটা বিষয়। হ্যাঁ, এই প্রশ্নটাই হয়তো আমাদের চারপাশের ব্যবসা বা জীবনের কৌশলগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি।